রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতায় ZSRM এবং GBTL। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতায় ZSRM এবং GBTL। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আলোচনার জন্য আমন্ত্রিত হয়ে এসেছেন প্রথিত যশা ব্যাংকার মোহাম্মদ মিজানুর রহমান সরকার, হেড অফ তাকওয়া ইসলামী ব্যাংকিং মার্কেন্টাইল ব্যাংক PLC। ধন্যবাদ আপনাকে। জাযাকুমুল্লাহ খাইর। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটি হলো যে এই যে আমরা গ্রাহক যারা ইসলামী ব্যাংকিংয়ের গ্রাহক, ইসলামী ব্যাংকে যারা চাকরি করেন তারা তো বিভিন্ন ট্রেনিং পান, ট্রেনিং পেয়ে ইসলামী ব্যাংকিংটি শিখেন, এরপরে ওনার ডেস্কে বসেন। কিন্তু যারা ইসলামী ব্যাংকিং গ্রাহক হিসেবে চান, লোন টোন বিভিন্ন বিষয়, তাদের বিষয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা তাদেরকে অনুধাবন করার জন্য কোনো অ্যারেঞ্জমেন্টের প্রয়োজনীয়তা আছে কি না, এবং এ ব্যাপারে বর্তমান কী অবস্থা আছে ব্যাংকিং? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে ইসলামী ব্যাংকিং করতে গেলে শুধু যে ইসলামী ব্যাংকারদেরকে ইসলামী ব্যাংকিং জানতে হবে তা না, গ্রাহকদেরকেও কিন্তু ইসলামী ব্যাংকিং জানতে হবে। নতুবা ইসলামী ব্যাংকিং সম্পর্কে যদি তাদের জ্ঞান না থাকে, তারা কিন্তু আসলে কনভেনশনাল ব্যাংকিংয়ের সাথে ইসলামী ব্যাংকিংয়ের পার্থক্যটা তারা অনুধাবন করতে পারবে না, গুলিয়ে ফেলবে। অনুধাবন করতে না পারলে তারা বুঝতে পারবে না যে আসলে কোনটা সুদ কোনটা মুনাফা। আসলে প্রথমেই বুঝতে হবে যে সুদ কী এবং মুনাফাটা কী, এবং ইসলামী ব্যাংকিংয়ের সাথে কনভেনশনাল ব্যাংকিংয়ের পার্থক্যটা কী। এটা গ্রাহকদেরকেও যেমন জানতে হবে, ইসলামী ব্যাংকারদেরকেও কিন্তু এই জিনিসটা জানতে হবে। এবং তারা এই জিনিসটা যদি মনে প্রাণে অনুধাবন করতে পারে, বিলিভ করতে পারে, তাইলে ইসলামী ব্যাংকিং চারিদিকে ছড়িয়ে পড়বে এবং এটার সৌন্দর্য, এটা বিউটিটা সবাই উপভোগ করবে। ইসলামী ব্যাংকিংয়ে ডিপোজিট গ্রহণ করা হয় কনভেনশনাল ব্যাংকের মতো, এবং ওই ডিপোজিটটা আবার বিনিয়োগের মাধ্যমে সেই যে ইনকামটা হয়, সেই ইনকামটা ডিপোজিটদের মাঝে ডিস্ট্রিবিউট করা হয়। মূল এসেন্সটা হলো এই জিনিস। কনভেনশনাল ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকিংয়ের মূল পার্থক্যটা হলো কনভেনশনাল ব্যাংকিংয়ে যেটা ম্যান মেড যেসবগুলি প্রোডাক্টগুলি আছে, যেটার সাথে তার প্রোডাক্টের অ্যাসেটের কোনো রিলেট করা হয় না, যেমন সিসি হাইপো, ওডি, ওভারড্রাফট, তারপরে লং টার্ম ফাইন্যান্স, লং টার্ম লোন, কার লোন, হাউস লোন, এই জাতীয় প্রোডাক্টগুলি ওখানে আছে। যেমন একটা ব্যক্তি ঘর বানাবে, তাকে হাউস লোন দিয়ে দাও, ঠিক আছে, তাকে লোন দিয়ে দাও। এখন আমরা জানি কি সুদটা কাকে বলে। কাউকে যদি আমি কোনো লোন দেই, এই লোনের এগেনস্টে আমি যদি বাড়তি কিছু তার থেকে নেই, সেটাই হলো সুদ। কিন্তু এখন আমি যদি কাউকে একটা বাড়ি করার জন্য যদি আমি বিনিয়োগের মাধ্যমে আসি, অর্থাৎ তার বাড়ি করার যে বিনিয়োগের টোটাল যে বিনিয়োগটা, ধরেন একটা বাড়ি করতে তার 1 কোটি টাকা খরচ হবে, একটা ব্যাংক যদি ওই 1 কোটি টাকার একটা 50% শেয়ারিংয়ে যদি তার সাথে যায়, এটা লং টার্মে যায়, তাহলে সেটা হয়ে যাবে বিনিয়োগ। এবং সে ওই বাড়িটার শেয়ারিং করে ওই বাড়ি থেকে যে ভাড়াটা আসবে, এই ভাড়ার একটা পোর্শন ব্যাংক পাবে আর একটা পোর্শন হলো কাস্টমার পাবে, এবং ওই ভাড়াটাই হলো ব্যাংকের ইনকাম, ব্যাংকের মুনাফা। এটা গেল, এটা হচ্ছিল এখানে ভাড়াটা মুনাফা আসলো। এক্স্যাক্টলি, ভাড়া হিসেবে মুনাফা। কনভেনশনাল ব্যাংক হতো সেটা কি করতো? সে কনভেনশনাল ব্যাংক তো সে ডাইরেক্টলি তাকে লোনই দিয়ে দিছে। তুমি ভাড়া দিবে না কি করবে সেটা হলো তোমার ইস্যু। তুমি এত টাকা লোন নিয়েছো, তুমি লোনের এগেইনস্টে তুমি আমাকে এত পার্সেন্ট হারে তুমি আমাকে সুদ দিতে থাকবা প্রতি মাসে মাসে। আরেকটি প্রশ্ন করি, যে ধরেন বাড়ি করতে তো 2-3 বছর সময় লাগে। তো ইসলামী ব্যাংক এই 2-3 বছরের সুদ নিবে, এই 2-3 বছরে তো এই সময় তো কোনো ইনকাম হবে না, এই সময় কোনো ইনকাম হবে না, এখানে তো সুদী ব্যাংকগুলি সুদ নিবে। ইসলামী ব্যাংক কি করবে? ইসলামী ব্যাংকগুলি এই সময় তার থেকে কোনো ধরনের কোনো বাড়তি কিছু নিবে না। এটা একটা পার্থক্য। কিন্তু যেহেতু ইসলামী ব্যাংকিং এর যেটা, এবং তার যে পরবর্তী যখন ভাড়া শুরু হবে তখনই তখন ভাড়া দেওয়া শুরু করবে, তখন থেকে ভাড়া দেওয়া শুরু করবে। ভেরি গুড। আর কিছু প্রোডাক্ট আছে যেগুলা, যেমন ধরেন আমরা যদি বিনিয়োগের ক্ষেত্রে যাই, কোনো বিজনেস বিনিয়োগের ক্ষেত্রে যাই, ইসলামী ব্যাংকগুলি যেটা করে সেটা হচ্ছে সরাসরি তার সাথে পণ্য কেনা বেচা, পণ্য শেয়ারিং এর মধ্যে কমোডিটি লাগে, অবশ্যই কমোডিটি লাগবে। যেমন আপনি যদি বাই মুয়াজ্জেলের কথা বলেন, বাই মুরাবাহার কথা বলেন, মুরাবাহার কথা বলেন, অবশ্যই কেনা বেচাটা এখানে এক্সিকিউট করতে হবে। কোনো একটা ব্যক্তি যদি চাউলের বিজনেস করে, ব্যাংক তাকে চাল কিনে দিবে এবং তার সাথে একটা মার্কআপ অ্যাড করে তার কাছে বিক্রি করবে, এবং সে ওই চালটা বিক্রি করে
যে মুনাফাটা হবে তার একটা অংশ ব্যাংকে দিবে, তার বাকি অংশটা সে রেখে দিবে। এবং এখানে অবশ্যই কেনাবেচা সংগঠিত হইতে হবে। বাই মুরাবাহা বলেন, বাই মুয়াজ্জেল বলেন, বাই সালাম, বাই ইস্তিসনা, এই বাই প্রোডাক্টের ক্ষেত্রে। আবার যদি আপনি শেয়ারিং প্রোডাক্টের ক্ষেত্রে আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, যেটাকে ইজারা বলা হয় বা হায়ার পারচেস বলা হয়, হায়ার পারচেস শিরকাতুল মিল্ক, হ্যাঁ, ইসলামী ব্যাংকিং সিস্টেমে আপনার সেখানে কি হবে, ভাড়া আপনি যেটা একটা অ্যাসেট থাকবে, একটা বাড়ি থাকতে পারে, একটা গাড়ি থাকতে পারে, অথবা এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তার মেশিনারিজ থাকতে পারে, অথবা তার ইন্ডাস্ট্রির যে ফ্যাক্টরি যে শেড আছে, শেড তৈরির ক্ষেত্রে সেখানে ফাইন্যান্স হতে পারে। সেক্ষেত্রে সে কী করবে, প্রতি মাসে মাসে সে ভাড়া দিবে, ভাড়ার পাশাপাশি সে প্রিন্সিপাল অ্যামাউন্টে সে পরিশোধ করতে থাকবে এবং গ্র্যাজুয়ালি সেভাবে একসময় তার ব্যাংকের পোর্শন কমতে থাকবে এবং গ্রাহকের পোর্শন বাড়তে থাকবে। একসময় গিয়ে ভাড়া জিরো হয়ে যাবে এবং ব্যাংকের পোর্শনও জিরো হয়ে যাবে, গ্রাহক পুরোপুরি সম্পদের মালিক হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আমরা একটি বিরতি নিচ্ছি, থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমরা আলোচনায় ফিরছি। তো এখন একটি প্রশ্ন, সেটি হলো জনগণের প্রশ্ন, যে ওখানেও ওই টাকা রাখলে 10% দেয়, 12% দেয়, ইসলামী ব্যাংকিংয়ে টাকা রাখলেও 10-12% এরকম দেয়, তাহলে দুই জায়গা থেকেই তো প্রায় একই রকমই দেয়, তাই পার্থক্যটা কি? জি, খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন এবং এটা হলো একটা কমন কোশ্চেন, সবার একটা কমন কোশ্চেন। আপনি জানবেন যে ইসলামী ব্যাংকিংয়ে যেটা করা হয়, কনভেনশনাল ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের মূল পার্থক্যটা হলো কনভেনশনাল ব্যাংকিংয়ে ডিপোজিট এবং তারা যে লোন দেয়, লোনস অ্যান্ড অ্যাডভান্স দেয়, তার সাথে আর কোনো রিলেশন নাই। ডিপোজিটটা নেওয়া হয় গ্রাহক থেকে, তার ওই চুক্তিতে যে ঠিক আছে আপনি আমাকে ডিপোজিট রাখেন, আপনাকে এত % হারে আমি আপনাকে সুদ দিব। অন দ্য আদার হ্যান্ড, কোনো গ্রাহককে যদি আবার বিনিয়োগ লোনস অ্যান্ড অ্যাডভান্স দেয়, বিনিয়োগ প্রদান করে অর্থাৎ লোন দেয়, সেক্ষেত্রে বলা হয় আপনাকে আমি এত টাকা লোন দিলাম, আপনি এত % হারে আপনি আমাকে টাকা ফেরত দিবেন, অর্থাৎ সুদ দিবেন। এটা কনভেনশনাল ব্যাংকে, অর্থাৎ কনভেনশনাল ব্যাংকে ডিপোজিটরদের যে রিটার্ন দিবে এবং লোন থেকে যে রিটার্ন পাবে, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। পরবর্তীতে তখন তারা এনে এটা দুইটার মধ্যে যে পার্থক্য সৃষ্টি হয় সেটা তারা তাদের মুনাফা হিসাবে ডিক্লেয়ার করে, সুদ হিসেবে মুনাফা ইন্টারেস্ট হিসেবে তারা ডিক্লেয়ার করে। কিন্তু ইসলামী ব্যাংকিংয়ে আপনার ডিপোজিটর থেকে ওই শর্তে ডিপোজিট নেওয়া হয় যে আপনার ডিপোজিটের টাকা আমি বিনিয়োগ করব, আমি এই খাতে আমি বিনিয়োগ করব, এই হালাল খাতে আমি বিনিয়োগ করব, আমি এই হালাল খাতে বিনিয়োগ করে আমি বিনিয়োগের থেকে যে প্রাপ্ত টাকা পাবো, ওই টাকার একটা পোর্শন আমি আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করব। যেমন ব্যাংকিং সেক্টরে যেমন বলা হয় 65-35%, যেমন ইনভেস্টমেন্ট শেয়ারিং রেশিও, যেটা আমি যত টাকা আমি টোটাল মনে করেন আমার ব্যাংকে আমি ডিপোজিট নিয়েছি হলো 100 কোটি টাকা, আমি 100 কোটি টাকার আমি রেগুলেটরি রিকোয়ারমেন্ট মেনটেন করে বাকি টাকাটা আমি বিনিয়োগ করলাম, আমি 90 টাকা বিনিয়োগ করলাম এবং এই 90 টাকা থেকে আমার যে মুনাফাটা আসবে, ধরেন আমার 90 টাকা থেকে আমার 100 টাকা মুনাফা আসছে, এই 100 টাকার আমি 65% আমি গ্রাহকদের মাঝে ডিস্ট্রিবিউট করব, আর বাকি 35% থাকবে হলো ব্যাংকের পরিচালনা মেনটেনের জন্য। মানে এখানে সুদের কোনো সম্পৃক্ততা নাই, ব্যবসা এবং ওই ব্যবসা থেকে যে টাকা আসবে ওই টাকাটাই আমি আমার বিনিয়োগ গ্রাহকদের মাঝে আমি এই ডিপোজিটর গ্রাহকদের মাঝে আমি ডিস্ট্রিবিউট করব। এখন আসেন কিভাবে আমি ডিস্ট্রিবিউট করব, এই পদ্ধতিটা কি? দুই ধরনের পদ্ধতি আমাদের বাংলাদেশে আছে। একটা পদ্ধতি খুবই জনপ্রিয় পদ্ধতি, যেটা সব ব্যাংকই মোটামুটি 90% ব্যাংক এটা ফলো করে, সেটা হচ্ছে ওয়েটেজ বেস, এটা হচ্ছে পিএসআর বেস। ওয়েটেজ বেসে হচ্ছে হলো আপনার একটা প্রভিশনাল প্রফিট রেট ডিক্লেয়ার করে, যে আপনি যে কোশ্চেনটা করেছেন যে ওটাও 12% দিচ্ছে, এটাও 12% দিচ্ছে, দুইটা 12%-এর মধ্যে পার্থক্য কি? এই 12% আমি প্রভিশনাল প্রফিট রেট ডিক্লেয়ার করলাম, কিন্তু আমি বছর শেষে গিয়ে আমি আমার টোটাল বিনিয়োগ থেকে যে আমি অর্থ পেয়েছি, আমি মুনাফা পেয়েছি, এই মুনাফাটা আমি ওই রেশিওতে, পিএসআর রেশিওতে, এবং প্রত্যেকটা গ্রাহকের জন্য ওয়েটেজ আছে, ওয়েটেজের ভিত্তিতে আমি এটা ক্যালকুলেশন করব। করে যদি উনি 12% প্রাপ্য হয় তাহলে 12% উনি পেয়ে গেল, যদি উনি 12% থেকে বেশি প্রাপ্য হয় তাহলে বেশিটা ওনাকে এনহ্যান্স প্রফিট হিসাবে দেওয়া হবে, এবং উনি যদি কম প্রাপ্য হয় সেক্ষেত্রে একটা কথা আছে, যেহেতু মার্কেট ব্যাংকের যেহেতু 65% ডিস্ট্রিবিউটের মাধ্যমে সে 11.95 পাইলো, তখন ব্যাংক করবে কি, তার যে 35 থেকে কিছু অংশ তাকে দিয়ে, হ্যাঁ, যখন ধরেন হয়তো তাকে ব্যাংক তখন 30% নিল, 5% অ্যাড করে ওটাকে 12% অ্যাড ইকুয়াল করে গ্রাহকের কাছ থেকে আর ওটা রিয়েলাইজ করা হবে না। কিন্তু এটা যদি নেওয়া হয় তাদের অনেক গ্রাহক আছেন যারা ইসলামী ব্যাংকিং করেন অত্যন্ত মানে সাদা মন নিয়ে, যদি ধরেন আপনারা ওই গ্রাহকদের কাছ থেকে নিয়ে নিতেন, অর্থাৎ তাদের অ্যাকাউন্ট থেকে ওই টাকাটা
ডেবিট হ্যাঁ, করে আমরা যদি দিতেন। তাদের থেকে ডেবিট করে নিয়ে নিই, ওই ধরনের গ্রাহকরা কিন্তু আসলে খুশি হবে, খুশি হয়, তারা অনেকে খুশি হয় এটা, এবং তারা এই রিয়েল পার্থক্যটা তারা দেখতে চায়। দেখতে পায়। কিন্তু আমরা আজকে যে প্রশ্ন আছে যে ওখানেও দেয় এখানে দেয়, জি। যা দিলে এরা কমে বাড়ে না, আপনি যদি আপনাদের এবার টোটাল প্রফিট যা হলো সেখান থেকে আপনি যা দিয়েছিলেন বেশি দেওয়া হয়ে গেছে, বেশি দেওয়া সেখানে যদি একটু যতটুকু বেশি দেওয়া হয়েছে অতটুকু আপনি নিয়ে নিলে গ্রাহকদের ভিতরে ট্রান্সপারেন্সি গ্রো করতে, গ্রাহকদের মধ্যে ট্রান্সপারেন্সি গ্রো করতো, ট্রাস্ট গ্রো করতো, এজ ওয়েল এজ ব্যাংকের মধ্যে একটা ট্রান্সপারেন্সি গ্রো এবং করতো। জনগণের কিন্তু মধ্যে এটার জন্য বিশ্বাস দরকার ইসলামী ব্যাংকগুলির মধ্যে একটা কম্পিটিশন, এবং সবাই মিলে এই কাজটা করতে হবে, এবং সবার মধ্যে এই ইউনিকনেসটা আসতে হবে। আশা করা যাচ্ছে, গত আলোচনায় আমি যেটা বলছি, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ এবং আমাদের যেসব উদ্যোগ আছে ব্যাংকগুলিতে এখনকার সময় পরিস্থিতি, পরিবর্তিত পরিস্থিতিতে এখন এসে ব্যাংকগুলি আস্তে আস্তে ওইদিকে যাবে তো ইনশাআল্লাহ। আমরা এই কথাগুলি তো শুনলাম, তো ওই মূল বিষয় যেটা সেটা হলো যে আমরা গ্রাহকদেরকে অ্যাওয়ারনেস কিভাবে করতে পারি। এখন প্রত্যেকটা ব্যাংক গ্রাহকদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে, এবং এমপ্লয়ীদের মধ্যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। এই বিল্ড আপটা কেন কিভাবে করতে হবে, প্রত্যেকটা ব্যাংক যদি তার নিজস্ব প্রস্তুতির মাধ্যমে যদি প্রত্যেকটা কর্নারে কর্নারে যদি গ্রাহক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়, শরিয়া অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর দ্য গ্রাহক, ফর দ্য কাস্টমার্স, ব্রাঞ্চে গ্রাহক সমাবেশ করে তাদেরকে ইসলামী ব্যাংকের শরিয়া অ্যাওয়ারনেস প্রোগ্রাম বলা হয়। গ্রাহকদের জন্য করতে হবে যেমন, তেমন ভাবে এমপ্লয়ীদের জন্য করতে হবে, এবং এটা যদি সবাই মিলে করে এবং এটা যদি জারি থাকে সারা দেশব্যাপী, এবং প্রত্যেকটা ব্যাংক সারা দেশে যতগুলি ইসলামী ব্যাংকিং শাখা আছে, যতগুলি ইসলামী ব্যাংকিং উইন্ডো আছে, সবগুলি মিলিয়ে যদি এইটা যদি জারি করে, এবং এটা বাংলাদেশ ব্যাংক থেকে এটাকে কম্পালসারি করে দেওয়া উচিত আমি মনে করি, এবং করে, এবং আস্তে আস্তে গ্রাহকদের মাঝে ইসলামী ব্যাংকিং এর ব্যাপারে 3 মাসে একটা, এক্স্যাক্টলি 3 মাসে একটা এটা দেওয়া আছে, কিন্তু আসলে অনেকেই মানে এটা করতে হবে। এটা না করার কারণে ওই যে গ্রাহক কিন্তু বুঝতেছে না যে আমি কি করতেছি। আপনি যদি গ্রাহককে ইসলামী ব্যাংকিংটা বুঝাইতে পারেন, ওই গ্রাহক নিজেই বলবে যে হ্যাঁ আমি সোনালী ব্যাংকে গিয়েছি বা কনভেনশনাল ব্যাংকে গিয়েছি, আমাকে এইভাবে সুদ নিয়েছে, আর এখানে এইভাবে না, এটা এইভাবে, এটা ইসলামী সিস্টেমে। আপনি জেনে খুশি হবেন যে আমার মার্কেন্টাইল ব্যাংক পিএলসিতে আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আমরা করে থাকি সবসময়। তো প্রিয় দর্শক, আমরা আজকে ইসলামী ব্যাংকিংয়ের গ্রাহক যারা রয়েছেন তাদেরকে কিভাবে আমরা ট্রেন্ড আপ করব, এবং তারা যদি ইসলামী ব্যাংকিংটা জানেন তাহলে কিন্তু ইসলামী ব্যাংকিং করা সহজ হয়। সুতরাং আমাদেরকে ইসলামী ব্যাংকিং গ্রাহকদেরকে ইসলামী ব্যাংকিং শেখানোর সার্বিক ব্যবস্থা গ্রহণ যদি আমরা করতে পারি, তাহলে তাদের ইসলামী ব্যাংকিং নিয়ে সুদ নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। প্রিয় দর্শক, এই চমৎকার আলোচনায় আপনারা এতক্ষণ সম্পৃক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ, এবং আমাদের আলোচক জনাব মিজানুর রহমান সরকার স্যারকেও ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।